শুভ মহালয়া সবাইকে। আজকে এত সুন্দর দিন, দুর্গাপুজোর প্রথম মহালয়া হচ্ছে। তোমাদেরকে সবাইকেই ধন্যবাদ জানাই, সব থেকে বড় ধন্যবাদ জানাই মিঠুন স্যারকে আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আজকে ট্যাক্সেশনের পার্ট, ইনকাম ফ্রম আদার সোর্সেস আর ক্যাপিটাল গেইন চ্যাপ্টারটা থেকে মেন মাখন পার্টগুলো তোমাদের করিয়ে দেবো, যাতে এক্সাম হলে এই জিনিসপত্রগুলো তোমরা দেখতে পারো আর কোশ্চেনের মধ্যে টিক মারতে পারো অ্যান্সারের মধ্যে। কারণ তোমরা জানি ভালো করে যে অ্যাকাউন্টেন্সির পরীক্ষাটা অতটা ভালো হয়নি সবারই, বাট এইবার হাতে তোমাদের আছে সবকিছু। চলো, ইনকাম ফ্রম আদার সোর্সেসে সেকশন 56 থেকে 59 এ ইনকাম ফ্রম আদার সোর্সেস চ্যাপ্টারটা পড়ছে। এরপরে কোনগুলো ইনকাম ফ্রম আদার সোর্সেসে পড়ছে দেখো, আমি আর বেশি জ্ঞান দেবো না, কারণ জ্ঞান তোমাদের মাথা খারাপ করে দেবে। কারণ এখন যদি তোমাদেরকে বেসিক কনসেপ্ট গুলো বোঝায় কি এই দরকার নেই। যেখান থেকে কোশ্চেন আসা তোমরা জানি থিওরি গুলো করে নেবে, ম্যাথস পার্টে গোলমাল হতে পারে। তাই এইগুলো আগে লিখে নাও কপিতে ঝটাঝট। যদি তোমরা প্রিপারেশন নাও নিয়ে রাখো না, আজকের দিনে ক্লাসটা করলে তাও অনেকটা ইমপ্রুভ হবে। বলতে পারবো হ্যাঁ, ট্যাক্সেশনের পার্টে তুমি পাস করে যাবে বা তার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে। ইনকাম ফ্রম সাবলেটিং, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, স্যালারি রিসিভ ফ্রম এমপিএমএলএ, এইটা খুব দেয়। এমপিএমএলএ স্যালারিটা কোথায় আছে না, ইনকাম ফ্রম আদার সোর্সেসে, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে। এক্সামিনার ফিস, এইগুলো সব আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। মানে যখন আমরা অঙ্ক করতে বসবো তখন আমাদের এইগুলো যদি মাথায় রাখি ভালো করে, তাহলে সব অঙ্ক আমরা ক্লিয়ার করে করতে পারবো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি। তারপরে একটা কথা বলছি যে এই যে আমি যেগুলো স্টার দিয়ে রেখেছি, যে ফ্যামিলি পেনশন, হর্স রেসেস, ক্রসওয়ার্ড পাজল, কার্ড গেম, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ফরেন কোম্পানি, আর এটা আছে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। এই কয়েকটা জিনিস তোমাকে আমি অঙ্কর মাধ্যমে বোঝাবো। টিডিএস কি, এক্সপেন্সেস কি, আগে তোমরা এইগুলো লিখে নাও। এইগুলো যদি আসে তাহলে বলবে, এগুলো যদি একটা এক্সাম্পল দেয় বলবে ইনকাম ফ্রম সাবলেটিং ট্যাক্সেবল না এক্সাম না পার্টলি ট্যাক্সেবল না কি, তখন লিখবে ট্যাক্সেবল। এইগুলো সব ট্যাক্সেবল, হ্যাঁ এগুলো সব হচ্ছে ট্যাক্সেবল। এইগুলো এলে ট্যাক্স দিতে হবে এটার উপরে। তো এই হচ্ছে মেন কনসেপ্ট। এবার আসছে যে ফ্যামিলি পেনশন, ক্রসওয়ার্ড পাজল, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, কি কি জিনিসপত্র আছে, টিডিএস কি, এগুলো বলে দিচ্ছি। দেখো মেন যে পার্টগুলো সেগুলো দেখে দিচ্ছি। উইনিং ফ্রম লটারি, লটারিতে যদি টাকা পাওয়া যায়, দেখবে মনে রাখবে কেউ যদি 1 কোটি টাকা লটারি পায় না, সে কিন্তু 1 কোটি টাকা হাতে পায় না, সে 70 লাখ টাকা হাতে পায় আর 30 লাখ টাকা ট্যাক্স কেটে নেয়। সেরকম ভাবে কত টাকা ট্যাক্স কাটবে সেটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। দেখো যদি এরকম কিছু বলে দেয় উইনিং ফ্রম লটারি 70,000 টাকা, কিছু মেনশন করলো না, তাহলে কি করবে 70,000 ইন্টু 100 ডিভাইডেড বাই কি করবে 70 কেন করবে দাদা, এখানে মনে রাখবে 100% মধ্যে 30% ট্যাক্স কেটে নিচ্ছে এবং বাকি যেটা আছে সেটা হচ্ছে 70%, তাহলে 100/70 করবে। মানে আমি বলতে চাইছি যখনই কোনো অ্যামাউন্ট দেবে নেট, যদি বলে দেয় নেট, তাহলে ওই অ্যামাউন্টটা ইন্টু 100 ডিভাইডেড বাই 70 করে যে অ্যামাউন্টটা হবে ডাইরেক্ট অ্যামাউন্টটা লিখে দেবে। তাহলে কত হচ্ছে দাদা এখানে অ্যামাউন্টটা দেখো 1000, তাহলে 1 লাখ টাকা হচ্ছে আমার লটারি থেকে ইনকাম করেছি আমি। তারপরে ট্যাক্সটা কেটে 70,000 টাকা দাঁড়িয়েছে, তার মানে 70% হচ্ছে 70,000 ভ্যালু, তাহলে 100% কত হবে 1 লাখ টাকা। মানে আমি বলতে চাইছি সবসময় যেটা যদি না দেওয়া থাকে তাহলে 100/70 করবে। আর যদি ধরো এখানে মেনশন করে দেয়, যে ধরো এখানে যদি মেনশন করে দেয়, ধরো আমি বললাম এখানে মেনশন করে দিলে হচ্ছে 32%, তাহলে 32% যদি এখানে মেনশন করে দেয় যে ট্যাক্স কেটেছে 32%, তাহলে কি করবো 100 উপরে লিখবো আর নিচে কি লিখবো 100 - 32, মানে কত হচ্ছে 1,70,000 ইন্টু 100/68, তাহলে 100/68 হবে। যত পার্সেন্টেজ বলবে সেটা 100-র সঙ্গে মাইনাস হয়ে যাবে, আর কিছু না। আর যদি কিছু না বলে থাকে 100/70 করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার গ্রস ইনকাম ফ্রম লটারি। আর যদি বলে দেয় গ্রস, ডাইরেক্ট বইয়ে মেনশন করে দেয় গ্রস, তাহলে ওটাই বসে যাবে, ওখানে কোনো আর তোমাকে অ্যাড করতে হবে না কিছু, ঠিক আছে, টিডিএস অ্যাড করতে হবে না। এবার আসছি ফ্যামিলি পেনশন। দেখো মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক ফ্যামিলি পেনশন, কারণ মোস্ট অফ দ্য বইয়ে আমরা আগে করে এসেছি 15,000 ম্যাক্সিমাম লিমিট, কিন্তু এই বছর থেকে হয়ে গেছে 25,000 ম্যাক্সিমাম লিমিট। দেখো যদি তোমাদের কাছে অপশন আসে 15,000 বা 25,000, তোমরা 15,000কে ঠিক করবে। কেন বলি, কারণ কোশ্চেন পেপার তো অনেক আগে তৈরি করা হয়ে গেছে। এবার সেটটা যদি আগে তৈরি করা আছে তাহলে অ্যান্সার শিটটা আগে তৈরি করা হয়েছে। এবার 15,000 যদি করে তাহলে 15,000 লিখতে হবে। যদি 15,000 অপশনে না থাকে, যদি 25,000ই থাকে তাহলে 25,000ই করবে, কারণ এটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক একটা। কি নিয়ম কি দাদা, না ফ্যামিলি পেনশনে কত টাকা, ফ্যামিলি পেনশনে হচ্ছে 60,000 টাকা। এটা নিয়ম কি, নিয়ম হচ্ছে ডিডাকশন করতে হবে। ডিডাকশন কত করতে হবে, আন্ডার সেকশন 57(2)(a এর ডিডাকশন অনুযায়ী কি বলছে, বলছে 1/3
1/3 যে ভ্যালুটা থাকবে তার 1/3 অথবা অর 25,000, মানে এখন নিয়ম হয়ে যায় 25,000, হুইচ এভার ইজ লোয়ার তাকে মাইনাস করতে হবে। তার মানে কি বললাম, 60,000 টাকা ধরো, 60,000 টাকার 1/3 করলে কত হয়, 1/3 করলে হয় দাদা 20,000 টাকা। 60,000 টাকার 1/3 করলে হয় 20,000 টাকা অর 25,000 টাকা। দুটোর মধ্যে কম কোনটা বলো, 20,000 টাকা না 25,000 টাকার মধ্যে কম কোনটা, 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকাটা মাইনাস হয়ে যাবে, ডিডাকশন হয়ে যাবে, 20,000 টাকা মাইনাস হয়ে 40,000 টাকা হয়ে যাবে ফ্যামিলি পেনশনে। কথা বোঝা গেল? তাহলে নিয়ম কি, 1/3 और 25,000 which ever is lower, এখন 25,000 হয়ে আছে নিয়মটা, ঠিক আছে, এই ইয়ার থেকে 25,000 নিয়ম করে দিয়েছে। এবার আসছি উইনিং ফ্রম হর্সেস এক্সপেন্স ইনকিউরড ফর দ্য সেম ওনিং অ্যান্ড মেনটেনিং অফ সাচ হর্সেস 3,000 টাকা। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, 16,000 টাকা জিতেছে হর্সেসের কাছ থেকে। একটা কথা বলে দিই তোমাদেরকে ভালো করে, হর্সেসের এক্সপেন্সেস যদি হয়, যদি কোনো খরচা হয়, কোনো ধরো কিছু খরচা হলো, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা যদি কোনো খরচা হলো, সেই খরচাটাকে আমরা ইগনোর করব, সেই খরচাটা আমরা আসবে না, এই এক্সপেন্সেস আসবে না হর্সেসের ক্ষেত্রে। যদি হর্সেসের সঙ্গে কোনো এক্সপেন্সেস থাকে ইনকিউরড ফর দ্য সেম, তাহলে ওটা আসবে না। কিন্তু ওই ঘোড়াটাকে পালন পোষণের জন্য যদি কোনো খরচা হয়, ওনিং এবং মেনটেনিং এর জন্য যদি কোনো খরচা হয়, তাহলে সেই খরচাটা ভাই মাইনাস হবে। মাখন ভাবে বুঝলে কি বুঝলে না, ওর সঙ্গে যদি কোনো এক্সপেন্সেস থাকে তাহলে এটা আসবে না। কিন্তু ঘোড়াটাকে মেনটেনিং করার জন্য যদি কোনো খরচা হয় বা ওনিং করার জন্য যদি কোনো খরচা হয়, তাহলে সেই খরচাটাকে মাইনাস করতে হবে, 3,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে আমার ভ্যালু বেরোবে দাদা 13,000 টাকা। কথা বোঝা গেল না গেল না? তার মানে আমার উইনিং ফ্রম হর্সেস অরিজিনালি হচ্ছে 13,000 টাকা, কারণ এক্সপেন্সেস হচ্ছে 3,000 টাকা। এক্সপেন্সেস বলতে ওনিং অ্যান্ড মেনটেনিং এর খরচাটা, শুধু এক্সপেন্সেস দিলে ইগনোর করব, ওনিং মেনটেনিং দেখলে ওটাকে মাইনাস করব। আর একটা কথা বলে দিই, টিডিএস, এই যে কথাটা আছে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স সবসময় প্লাস হবে। টিডিএস মানে হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা প্লাস হবে। যদি নেট অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে প্লাস হবে। আচ্ছা, যেরকম এটা দেখো, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটি নেট 14,000 টাকা, টিডিএস বলে দিয়ে যায় 6,000 টাকা। তাহলে 14,000 টাকা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে পেয়েছে, টিডিএস 6,000 টাকা প্লাস করবো, টিডিএসটা সবসময় প্লাস হয়। তাহলে কত হবে আনসার, 20,000 টাকা। আচ্ছা, আর একটা কথা বলে দিই, তোমরা আবার ভুল করো, আমি শুধুমাত্র ঘোড়া দৌড়ের কথা বললাম, ঘোড়া দৌড়ে যদি কোনো এক্সপেন্স হয় তাহলে ওটাকে ইগনোর করবো। ধরো রয়্যালটি আছে, ইনকাম ফ্রম রয়্যালটি, এরকম একটা দিয়েছে, ধরো দাঁড়া এক্সাম্পল দিই, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ইনকাম ফ্রম রয়্যালটি হচ্ছে 20,000 টাকা, ইনকাম ফ্রম রয়্যালটি হচ্ছে 20,000, তার সঙ্গে এক্সপেন্সেস আছে 2,000, এক্সপেন্সেস হচ্ছে 2,000, তখন কিন্তু ওটা মাইনাস হয়ে যাবে, এক্সপেন্সেস মাইনাস হবে। বাকি সবার ক্ষেত্রে, শুধু ঘোড়া দৌড়ের ক্ষেত্রে শুধু এক্সপেন্সেসটা মাইনাস হবে না, ওনিং অ্যান্ড মেনটেনিং এর জন্য যদি কোনো খরচা হয় তাহলে ওটা মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে 18,000 টাকা। তাহলে বোঝা গেল, শুধু এক্সপেন্সেসটা মাইনাস হবে বাকিদের ক্ষেত্রে, কিন্তু ঘোড়া দৌড়ের ক্ষেত্রে শুধু এক্সপেন্সেস মাইনাস হবে না, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে। কথা বোঝা গেল? এরপরে আর কি আছে, আর ওই যে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ ওই ব্যাপারগুলো আছে। ফ্যামিলি পেনশন বুঝে গেছো, হর্সেস বুঝে গেছো, লটারি বুঝে গেছো, 100/70 হবে, যা হবে ভ্যালুটা 100/70, যদি কোনো পার্সেন্টেজ না মেনশন থাকে, যদি পার্সেন্টেজ মেনশন থাকে তাহলে 100/100 মাইনাস যে পার্সেন্টেজ দেবে, এখানে ধরো এখানে বলে যে 35%, তাহলে 100 মাইনাস 35 65, তাহলে যে ভ্যালুটা থাকবে 100/65 করে লিখে দেবে। কিন্তু ভালো করে শুনবে, নেট কথাটা থাকলেই লিখবে, নেট কথাটা থাকলেই কিন্তু ওই ঝামেলাটা করতে হবে। গ্রস কথাটা যদি থাকে তাহলে ওই ভ্যালুটাই অ্যান্সার হয়ে যাবে। গ্রস মানে ওটা ট্যাক্সটাকে করেই ওটা দিয়েছে, মানে গ্রস থাকলে ভ্যালুটা ডাইরেক্ট বসে যাবে, নেট থাকলে আমাকে ঝামেলাটা করতে হবে। আর কিছু নাই, মোটামুটি এই টাইপের অঙ্ক তোমাদেরকে দিতে পারে যে কি কি আসবে না আসবে। আর একটা কথা, ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট কোনগুলো আসে না ইনকাম ফ্রম আদার সোর্সেসে, সেইগুলো দেখে। দেখো এই যে ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট, মানে এইগুলোকে দেখলে দাদা ইগনোর করবে, এইগুলো কোনোদিন ট্যাক্সেবল হবে না, এগুলো নন ট্যাক্সেবল। এইগুলো যদি লেখা থাকে এগুলো সব নন ট্যাক্সেবল। সব থেকে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসে,
পোস্ট অফিস সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, এটা ভালো করে দেখবে। যদি বলে দেয় ইন্ডিভিজুয়াল মানে সিঙ্গেলদের জন্য, আরে বাপ রে বাপ, সিঙ্গেল শুনে কি হাসি, সিঙ্গেলদের জন্য আপ টু ৩৫০০, সিঙ্গেলদের জন্য ৩৫০০ অব্দি লিমিট। ৩৫০০-র ওপরে যখনই ৪০০০ হবে তখন এটা ট্যাক্সেবল হয়ে যাবে। জয়েন্ট, যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাদের জন্য আপ টু ৭০০০ টাকা অব্দি ছাড়, ৭০০০ টাকা ওপরে যখনই হবে তখনই ট্যাক্সেবল হয়ে যাবে। তার মানে সিঙ্গেল হচ্ছে ৩৫০০ আপ টু, আর জয়েন্টে হচ্ছে ৭০০০ আপ টু, ঠিক আছে। পোস্ট অফিস সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, এরপরে আছে 12 ইয়ার ন্যাশনাল সেভিং অ্যানুইটি সার্টিফিকেট, এইগুলো হলো ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ড, স্পেশাল বেরিয়ার বন্ড, পোস্ট অফিস ক্যাশ সার্টিফিকেট। এই জিনিসপত্রগুলো কিন্তু পরীক্ষার হলে যখনই দেখবে তখনই ইগনোর করবে। যেরকম তুমি লোকের কথা, নেগেটিভ কথা, বাজে কথা ইগনোর করো জীবনে, সেরকম ভাবে এই জিনিসপত্রগুলো যদি দেখতে পাও কোশ্চেনের মধ্যে, তাহলে এগুলোকে ইগনোর করবে। এগুলো ট্যাক্সেবল নয়, এগুলো নন ট্যাক্সেবল অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এই ইনকাম ফ্রম আদার সোর্সের বেসিক জিনিসপত্রগুলো এবং কোশ্চেন অ্যান্সার বলতে গেলে এই ম্যাথসের পার্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এবার নিজেরা থিওরি পার্টটা যতটুকু হচ্ছে করো, আমি বিশ্বাস যে এখান থেকে কোশ্চেনটা তোমাদের আর ভুল হবে না। গেন চ্যাপ্টারটাতে কিছু জিনিস ভালো করে বুঝে থাকলে তুমি ক্যাপিটাল গেন পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত ক্যাপিটাল অ্যাসেট কাকে বলা হয়। দেখো, তুমি একটা ব্যবসা করছো, সেই ব্যবসাটা হচ্ছে ধরুন ছোট ব্যবসা, একটা আখের দোকান, আখের রসের দোকান খুলেছো, সুগার ক্যান জুসের একটা দোকান খুলেছো, সেখানে একটা মেশিন আছে, সেই মেশিনটা শীতকালে চলছে না, তুমি কি করছো, দাদা আর চলবে না, ব্যবসাটা বিক্রি করে দেবো। তো তুমি ক্যাপিটাল অ্যাসেটটাকে বিক্রি করে যে লাভটা পাচ্ছ সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। মানে ওই অ্যাসেটটা তোমার যেটা ক্যাপিটাল, যেটাতে তোমার আর্নিংস হতো, সেই অ্যাসেটটা বাজারে বিক্রি করে যে প্রফিটটা হচ্ছে বা যে লাভটা হচ্ছে সেটাকে বলছে ক্যাপিটাল অ্যাসেট। এবার আমি তোমাকে শুধু মাত্র আখের রসের মেশিন বললাম, এবার বড় বড় যেখানে ফ্যাক্টরি হয়, যেখানে ফার্ম হয়, পার্টনারশিপ হয়, সেখানে বড় বড় মেশিন বিক্রি হয়, সেখানে প্রচুর লাভ হয় ভাই। সেই জন্য এটা বলা হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কোন কোন জায়গাতে এক্সাম হবে বা ট্যাক্স নেওয়া হবে না, সেকশনগুলো মনে রাখবে। এই সেকশনগুলো আন্ডারে আমাদের ক্যাপিটাল গেইনটা ইগনোর করা হবে বা এক্সাম করা হবে, এক্সাম মানে ছাড় দেওয়া হবে। এরপরে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলা হয়, প্রথমে এটা বুঝে নিই। ক্যাপিটাল অ্যাসেট বলা হয় যে কোনো প্রপার্টিকে, একটা অ্যাসেসি মানে যে ট্যাক্স পেমেন্ট করে তার প্রপার্টিকে বলা হয় ক্যাপিটাল অ্যাসেট। প্রপার্টি বলতে কিরকম প্রপার্টি, দাদা? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মোটর কার। তোমরা ভাবছো এতগুলো তো আমি জানি দাদা, ফার্নিচার, ডিবেঞ্চার, সিকিউরিটিজ, ইউনিটস, মিউচুয়াল ফান্ড, জিরো কুপন বন্ড, ফরেন এক্সচেঞ্জ, লিজ, রুট পারমিট, গুডউইল, এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। তার মধ্যে রুট পারমিট, গুডউইল, ফরেন এক্সচেঞ্জ, লিজ, এইগুলো ভালো করে মনে, জিরো কুপন বন্ড, এগুলো তো এমসিকিউ দেবে, বলবে এগুলো কি ক্যাপিটাল অ্যাসেট না ক্যাপিটাল অ্যাসেট নয়, তাহলে তুমি বলবে এগুলো ক্যাপিটাল অ্যাসেট। এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে যে এইগুলোকে বলা হয় ক্যাপিটাল অ্যাসেট। কি বলা হয়? ক্যাপিটাল অ্যাসেট। এবার দেখে নেবো মাখন করে যে কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা। তাহলে দাদা কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না দেখে নি। এনি স্টক ইন ট্রেড, কনজিউমেবল স্টোরস বা র মেটেরিয়াল, কাঁচামাল, স্টক, ক্লোজিং স্টক যদি হয় তাহলে এইগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। এনি মুভেবল প্রপার্টি, পার্সোনাল ইউজের জন্য যদি কোনো মুভেবল প্রপার্টি হয়, কিন্তু ওটা বাদ। কোনগুলো বাদ আছে? মুভেবল প্রপার্টির মধ্যে আবার বাদ আছে। কোনগুলো বাদ আছে না? জুয়েলারি, আর্কিওলজিক্যাল কালেকশন, ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, এনি ওয়ার্ক ফর আর্ট, এগুলো কিন্তু পার্সোনাল প্রপার্টির মধ্যে পড়ছে না, তাই এইগুলো কিন্তু বাদ যাবে। মানে এটার মধ্যে মানে পার্সোনাল এফেক্টের মধ্যে এগুলো পড়ছে না, তার মানে এইগুলো কিন্তু আসবে না। এগ্রিকালচারাল ল্যান্ড অন রুরাল এরিয়া, মানে গ্রামীণ এলাকাতে তোমার যদি কোনো ঘর থাকে, জমি থাকে, তাহলে কিন্তু এটা ক্যাপিটাল অ্যাসেট হবে না গ্রামীণ এলাকাতে। এবার গ্রামীণ এলাকা কি বলবো? যেখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকবে না আশেপাশে, এবং যে শহর কোনটাকে বলবো? যেটাতে 10,000-এর বেশি পপুলেশন থাকবে, 10,000 পিপল অ্যাটলিস্ট থাকবে, সেটাকে শহর বলবো। তাহলে 10,000-এর নিশ্চয়ই কম থাকতে হবে গ্রামে, তাহলে সেই গ্রামীণ এলাকাতে কিন্তু কোনোদিন ক্যাপিটাল অ্যাসেট হবে না। এরপরে 6 হোল 1/2 গোল্ড বন্ড, 7% গোল্ড বন্ড, ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ড, এইগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। এগুলো মনে রাখবে, কোনগুলো অপশন দিয়ে দেবে, বলবে ক্যাপিটাল অ্যাসেট আছে কি নয়, তাহলে এগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। এরপরে আসবো ক্যাপিটাল যে গেইন চ্যাপ্টারটা বা ক্যাপিটাল অ্যাসেটকে দু ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। বললাম ক্যাপিটাল অ্যাসেট হয় দু ধরনের, একটা হয় লং টার্ম, একটা হয় শর্ট টার্ম। তাহলে সেকশনগুলো মনে রাখবে, এমসিকিউ দিতে পারে। সেকশন 2 সাবক্লজ অফ 29A আর সেকশন 2
সাব ক্লজ অফ 42A। এবারে শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আমি কি করে বুঝবো দাদা, মাখন করে ভালো করে বুঝবে, ভালো করে একদম ল্যান্ড ফার্নিচার গোল্ড যদি দেয় প্রফেশনাল ইউজ মানে ব্যবসার ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় এই সব জিনিসপত্র, তাহলে মোর দ্যান 36 মান্থ হতে হবে, মানে 36 মাসের বেশি হতে হবে, মানে 3 বছরের বেশি সেই অ্যাসেটটা যেন তোমার কাছে থাকে, 3 বছরের বেশি যেন তোমার কাছে সেই অ্যাসেটটা থাকে, তবে মানে তোমার ব্যবসাতে অ্যাসেটটা থাকে, তবে সেটা বলবো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। পার্সোনাল ইউজের জন্য যদি কোনো আমি ল্যান্ড বা বিল্ডিং কিনে রাখি, তাহলে মোর দ্যান 24 মান থাকতে হবে, 24 মাসের বেশি, মানে অ্যাটলিস্ট 2 ইয়ার থাকতে হবে কোনো ল্যান্ড কোনো বিল্ডিং থাকলে। কিন্তু মোটর কার এই তারপরে ফার্নিচার এগুলো কিন্তু সব পার্সোনাল ইউজ দিতে গেলে এটা কোথায় আসবে, পার্সোনাল এফেক্ট বলে একটা জিনিস হয় সেখানে আসবে। মোটর কার, ফার্নিচার, হ্যাঁ, তারপরে তোমার ঘড়ি, ওয়াচ, এগুলো সব জিনিসপত্রগুলো সব আসবে পার্সোনাল এফেক্ট বলে জায়গাটাতে। কিন্তু ল্যান্ড বিল্ডিং এইগুলো আসবে কোথায় না, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে। এরপরে ধরো কোনো শেয়ার দিল, ডিবেঞ্চার দিল, ইউটিআই মানে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, মিউচুয়াল ফান্ড দিল, তাহলে কি করবো, কি করে বুঝবো এগুলো শর্ট টার্ম আর লং টার্ম? যদি ওই শেয়ারগুলো লিস্টেড হয়, যদি লেখা থাকে সাইডে লিস্টেড বা কিছু না লেখা থাকে, তাহলে মনে রাখবে লিস্টেডই হবে। যদি লিস্টেড শেয়ার, ডিবেঞ্চার বা মিউচুয়াল ফান্ড, ইউটিআই হয়, তাহলে 12 মান্থের বেশি যেন আমার কাছে থাকে, মানে 1 বছরের বেশি যেন এটা আমার কাছে থাকে, তাহলে আমি বলতে পারবো ওটা যে লং টার্ম। যদি আনলিস্টেড শেয়ার হয়, আনলিস্টেড শেয়ার, আনলিস্টেড ইউটিআই, আনলিস্টেড মিউচুয়াল ফান্ড হয়, তাহলে 24 মাসের বেশি আমার কাছে থাকে, তাহলে সেটাকে বলবো আমি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এবারে যেগুলো মোর দ্যান বলেছি সেইগুলোকে তুমি লেস দ্যান করে দাও, তাহলে আমার কি হবে না শর্ট টার্ম। আমি বললাম ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বা ফার্নিচার গোল্ড যদি 36 মাসের কম থাকে তাহলে সেটা বলবো ক্যাপিটাল শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যদি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং পার্সোনাল ইউজের জন্য যদি 24 মাসের কম থাকে তাহলেও সেটাকে বলবো আমি কি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। সেরকমই শেয়ার, ইউটিআই, মিউচুয়াল ফান্ড যদি লেস দ্যান 12 মান্থ হয় তাহলে আমি বলবো কি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যদি 12 আনলিস্টেড শেয়ারসে হয় তাহলে 24 মাসের বেশি কম থাকতে হবে। মানে আমার ব্যাপার হচ্ছে এটা আনলিস্টেডের ক্ষেত্রে 24 মাসের বেশি থাকতে হবে, আর লিস্টেডের ক্ষেত্রে 12 মাসের বেশি থাকতে হবে, তবে সেটাকে বলবো আমি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তোমরা যদি লং টার্মটা বুঝে যাও, শর্ট টার্মটা শুধু লেস দ্যান করে দাও, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। এরপরে যে ব্যাপারটা হচ্ছে যে ট্যাক্স রেট, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ট্যাক্স রেট বা ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট হচ্ছে 15%, আর লং টার্ম ক্যাপিটাল গেইনের পার্সেন্টেজ হচ্ছে 20%। এই ট্যাক্স রেটটা মনে রাখবে, তাহলে মোটামুটি তুমি বুঝতে পেরে যাবে। এবার তোমাকে অঙ্ক দেবে কিরকম যে এটা কি লং টার্মের মধ্যে পড়ছে না শর্ট টার্মের মধ্যে পড়ছে, একটা ডেট দিয়ে দেবে, বলবে এটা শর্ট টার্ম নাকি লং টার্ম, আর কিছু না চ্যাপ্টারটার মধ্যে। এইরকমই তোমরা আর একটু ডেপথে বইটা একটু পড়বে, একদম শিওর শর্ট, বাইরে কোশ্চেন আর দেবে না। তোমরা যদি পড়ো ভালো করে, এইখান থেকে এরকম ভাবে কোশ্চেন আসবে, শুধুমাত্র ডেট গুলো ভালো করে ক্যালকুলেট করবে, লং টার্ম হবে না শর্ট টার্ম, ব্যাস। এই চ্যাপ্টারটা খুব একটা যে কঠিন সেটা কিন্তু ছিল না। আবার ধন্যবাদ জানাই আমাদের মিঠুন স্যারকে সত্যি এই সুযোগটা করে দেওয়ার জন্য, এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য অনেক ধন্যবাদ।